আর আমি ভট্টার বাড়ির ছোট বউ। এবার দেখবি ভট্টার বাড়ির ছোট বউ হয়ে তোদের উপরে কিভাবে প্রভাব খাটায়। দাদা মাল কত নেছো মাল? শুধু মাল নয় দাদা, তবে বাড়িতে আমি ইলিশ মাছের ভাজা আচ্ছা আর ছাগলের ভুঁড়ি চচ্চড়ি বানিয়ে ও রেখেছি। বাবা, তাহলে তো দারুণ জমবে গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তুমি মালটাই দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই না চিয়ার্স। তা দিবক দা, প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমার শালি পাপিয়া এবার ভট্টাচ বাড়ির বিধবা ছোট বউ হয়ে বসে আছে। তা আমার সঙ্গে তো একটা ওই হিসেবে বসতে হয়। হিসেব? তোমার সাথে আবার কিসের হিসেব? তার মানে আরে বাবা, তোমার শালি পাপিয়াকে ভাগিয়ে ওই ভট্টাচ বাড়ি থেকে যত টাকা নিয়ে আসবো তার পুরোটাই তো তোমার। সত্যি বলছো দাদা? ওরে গাধা, তোমার উন্নতি মানেই তো আমার উন্নতি, তোমার সুখ মানেই তো আমার সুখ। আর তাছাড়া টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা এসবের কোনো মূল্য নেই গো, কোনো মূল্য নেই। দেখলেই শান্তি, আবার ভোগে অশান্তি। তাই কথায় আছে না, ওই বিষয় আসয় বিষ অতিশয়। জীবন জীবন বড়ই ক্ষণস্থায়ী গো, বড়ই ক্ষণস্থায়ী। দাদার মুখে ওই জ্ঞানের কথা শুনলে না আমার চোখ ফেটে জল বেরিয়ে আসছে। মনে হচ্ছে ওই স্বামী বিবেকানন্দ মরে গিয়ে নতুন করে জন্ম নিয়েছে। না 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 না, আমি কিন্তু স্বামী বিবেকানন্দের মতো নতুন করে দ্বার পরিগ্রহণ করব না, আর সংসার আমি করব। সংসার করা আর কংসের কারা, কত যে বেদনা বিদুর। আর দাদাকে দেখে মনে হচ্ছে দাদা সাধারণ মানুষ নন, যেন গৃহত্যাগী। স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে ভর করেছেন গো, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে ভর করেছেন। জয় মা, জয় মা, জয় মা। দাদা রামকৃষ্ণকে ফিরে যেতে বলুন। কেন? বাবের ঘরে ভর করে হ্যাঁ, যদি আপনি বেলুড় মঠ এবার তারাপীঠ চলে যান, হ্যাঁ, তাহলে আমাকে কে দেখবে দাদা? জয় মা, জয় মা, জয় মা তারা। দাদা আমার মা বাবা কেউ নেই, ওই পাপিয়ার দিদি মৌপিয়ার সঙ্গে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু সে পঙ্গু। তা তুমি চলে গেলে আমার কি হবে দাদা? আমাকে কে দেখবে? আরে 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 আরে, করছো কি করছো কি করছো কি? ওঠো 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 ওঠো, চোখের জল মুছো, চোখের জল মুছো মোহনচাঁদ। কেঁদো না মোহনচাঁদ, আমি তোমার জন্য একটা সুন্দরী টুকটুকে বউ এনে দেবো, তুমি তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে, আর আমি সবকিছু ছেড়ে দিয়ে আবার আমি মায়ের চরণে আশ্রয় নেব গো। জয় মা, জয় মা, জয় মা তারা। দাদা তাই যাবেন, তবে এখন নয়, একটু পরে। আরে পরে নয় রে শালা, আচ্ছা এখুনি। ইয়েস, আমি দীপক পানিগ্রাহী। এখন আমার অনেক কিছুই চাই, তাই মা কালীর মন্দিরের পেছনে বাংলা মালের ঠেকে আমি আরেকটু মাল খেয়ে আসি ভাই। দাদা মাল খেয়ে যদি না হইবে সামাল, তবে কিসের মাতাল? ঢালে গে গোলাইয়া একটু ঢাল, নইলে কিসের মাতাল? মাল খেয়ে যদি না হইবে সামাল, তবে কিসের মাতাল? ঢালে যে গোলাইয়া একটু ঢাল, নইলে কিসের মাতাল? পাল্টে যাবে হালচাল, দেখবি চোখে রং মশাল, এনে স্যার এমনই কামাল। বুঝলে বাবু? মাল খেয়ে যদি না হইবে সামাল, তবে কিসের মাতাল? ঢালে যে গলাইয়া একটু ঢাল, নইলে কিসের মাতাল? মাল খেয়ে যদি না হইবে সামাল, তবে কিসের মাতাল? ঢালে যে গলাইয়া একটু ঢাল, নইলে কিসের মাতাল? মালের নেশাটাও কেটে গেল, কিন্তু এখনই সেই শালা উজ্জ্বলটা আসবে পাপিয়ার খোঁজে। এলে শালাকে পেদিয়ে তার বাপের নাম আমি খগেন করে দেবো। সাবাস সাবাস, পাপিয়া চাকরি করতে যাও 7 দিনের মধ্যে দেখছি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছো। আরে হবাই তো তুই শালা দেখতে পাচ্ছিস না আজ মোহনচাঁদ বাবুর পরনে দামি কোম্পানি, হ্যাঁ, আর পায়েও তো দেখছি বাটা কোম্পানির বুট। ওই সব ঝুটমুট কথা ছেড়ে দিয়ে তুই এখান থেকে কেটে পড়, নইলে জুতিয়ে আমি তোর মুখ ভেঙে দেবো শালা। তা তুমি দিতে পারো, কিন্তু পাপিয়ার ঠিকানা না নিয়ে তো আমি যাবো না। আরে পাপিয়ার কোনো ঠিক ঠিকানা আমার জানা নেই, ওর ওই বেঠিক ঠিকানটাই আমার চাই। হুজুর চোখ রাঙিয়ে না মোহনদা, ওর ঠিকানটা আমাকে দাও। ওকে
ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। কি বললি? বিয়ে করবি? তাহলে দেখবি শালা কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে তোকে আমি আমার বাড়ি থেকে বের করে দিচ্ছি। যা যা শালা বিয়ে করবি। তাহলে তুমিও শুনে রাখো মোহনদা, আজ তুমি আমাকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে ঠিকই, কিন্তু দীপক পানিগ্রাহী যেদিন তোমার গলা ধাক্কা দিয়ে তোমাকে মাটিতে ফেলে দেবে, সেদিন আমি আনন্দের হাসি হাসবো। যা শালা যা, তু করে ডাকলে তোর মতো কত নেড়ি কুত্তা এই মোহন চাঁদের পেছনে ছুটে আসবে চাকরির জন্য। চুপ করো মোহনচাঁদ, চুপ করো। আমার মাথায় এখন আগুন জ্বলছে, আগুন। কেন দাদা, পাপিয়া কি ধরা পড়ে গেছে? পাগল না, মাথা খারাপ। পাপিয়াকে তো ভট্টাচ বাড়ি বড় বউ, তাদের ছোট বউ মনে করে তাকে সবসময় কাছে কাছে রেখে দিয়েছে। আর আমার বোন চামেলি এমন অভিনয় করছে যেন পাপিয়া সত্যিকারে ভট্টাচ বাড়ির বিধবা ছোট বউ। তাহলে সমস্যাটা কোথায়? ওই শালা গুরুবচ্চন সিং সবসময় পাপিয়ার পেছনে চিটে গুড়ের মতো জড়ে আছে। আর পাপিয়া তাই দেখে ভয় পেয়েছে, তাই তো পাপিয়া কালীঘাটের মন্দিরে পুজো দেবার নাম করে ওই ভট্টাচ বাড়ি থেকে বেরিয়ে এসেছে, আর ওকে গাড়িতে ড্রাইভ করে নিয়ে এসেছে ওই শালা গুরুবচ্চন সিং। হয়তো পাপিয়া এখনই এসে তোমাকে বলবে। শুনুন জামাই বাবু, এভাবে আমার পক্ষে আর অভিনয় করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেবতার মতো সুজন বাবুকে আর সাবিত্রী দেবীকে আমি এভাবেই ঠকাতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি ও বাড়ি ছেড়ে চলে আসবো। তাহলে আমার পিস্তলের একটা গুলিতে তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পাপিয়া। তুমি আমাকে খুন করবে? শুধু তোমাকে নয়, আমি ওই ভট্টাচ বংশটাকে ধ্বংস করতে চাই। আচ্ছা দীপকদা, ওই ভট্টাচ বাড়ির উপর তোমার এত আক্রোশ কেন? সে কথা শুনলে তোমরা সবাই শিউরে উঠবে। তবু আমরা শুনতে চাই। তাহলে শোনো। বলো। তাহলে শোনো তোমরা। আমি তখন খুব ছোট, আমার কিন্তু সব মনে আছে, বাবু, জানো পাপিয়া, আমার বাবা সুজন ভট্টাচার্য বাবার জমিদারি সেরিস্টে একটা নায়েবের কাজ করতো। তারপর কিছুদিন যাওয়ার পর বাবা সেই চাকরিটা ছেড়ে দিয়ে ঘরে এসে কিছু টাকা ধার দেনা করে একটা ধানের গোলা খুললো। তারপর তখন আমার ভাইয়ের বয়স মাত্র 2 বছর। বোন তোমার মায়ের পেটে। আমার কিন্তু সব মনে আছে, আমার কিন্তু সব মনে আছে। জানো মোহনচাঁদ দাদা, আমার বাবা প্রায় মাটি থেকে বড় লোক হতে লাগলো, তাই নাকি? কিন্তু তাদেরকে সহ্য করতে পারলো না ওই সুজন ভট্টাচার্যের বাবা। তারপর ওরা চাইতো বাবার ছেলে মেয়েদের পরনে থাকুক ছেঁড়া জামা প্যান্ট, আর তার স্ত্রীর পরনে থাকুক ছেঁড়া শাড়ি, সায়া আর ব্লাউজ। আর ওরা এসে আমাদের সহানুভূতি দেখা। কিন্তু তা যখন হলো না, তখন ওই সুজন ভট্টাচার্যের বাবা একটা অন্য পথ নিল। কি পথ দাদা? মাঝে লোক দিয়ে আমাদের ধানের কোলাটাকে চুরি করিয়ে দিতে লাগলো। তারপর তাতেও কোনো কিছু হচ্ছে না দেখে একদিন লোক দিয়ে রাত্রিবেলায় কেরোসিন তেল ঢেলে আমাদের গোলা ভর্তি ধান সব পুড়িয়ে দিল। আমি এতটুকু মিথ্যে কথা বলছি না গো, তোমরা বিশ্বাস করো। তখন আমাদের বাজারে অনেক টাকা ধার দেনা হয়ে আছে, তো তাই আমার বাবা নিরুপায় হয়ে একদিন ওই ধানের গোলাটাকে বিক্রি করতে বাধ্য হলো। তারপর কিছুদিন যাবার পর আমার বাবা তারই শোকে দুঃখে হঠাৎ একদিন আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেলে। তারপর আমাদের সংসারে নেমে এলো শুধু অভাব আর অভাব। আর সেই অভাবের জ্বালা যন্ত্রণা আমার মা সহ্য করতে না পেরে একদিন আমাদের 3 ভাই বোনের হাত ধরে আমার মাও শেষ পর্যন্ত পথে নামিতে বাধ্য হলো। কিছুদিন যাবার পর আমাদের মুখে ঠিক এরকম খাবার জোগাতে না পেরে আমার মাও একদিন তার নিজের ইজ্জত বিক্রি করতে দিতে বাধ্য হলো। জানো পাপিয়া, জানো মোহনচাঁদ, ওই দৃশ্যটা দেখে ফেলায় আমার মাও একদিন লজ্জায় ঘৃণায় অপমানে আমার মাও একদিন পিষকে জানো মোহনচাঁদ, জানো পাপিয়া, জানো আমার মা মারা যাবার সময় আমাকে বলেছিল, কি বলেছিল? ওরে পোকা তুই পারবি না এই ভট্টাচার্য বংশটাকে ধ্বংস করতে। আমি আমার মৃত্যুপথ যাত্রী মায়ের গায়ে হাত দিয়ে শপথ করে বলেছিলাম, হে মা, আমি নিশ্চয়ই পারবো এই ভট্টাচার্য বংশটাকে ধ্বংস করতে। আর সেই থেকে আজ আমি উঠে পড়ে লেগেছি ওই ভট্টাচার্য বংশটাকে ধ্বংস করবার জন্য।
গেছে, দীপকদার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই দেখো সে পাঞ্জাবি ড্রাইভারটা এইদিকে আসছে। হ্যাঁ, তুমি এখান থেকে কেটে পড়ো, যাও যাও যাও। এদিকে আসছে, শোনো তোমরা খুব সাবধানে থাকবে। আমি ওই পাশের ঘরে গা ঢাকা দিচ্ছি। শোনো পাপিয়া, শোনো তোমার সাথে আবার দেখা হবে আবার সুজন ভট্টাচার্যের বাগান বাড়িতে। তোমরা খুব সাবধানে থাকবে, আমি এখন আসছি। আরে পাপিয়া, আরে ও এসে গেল যে, আরে অভিনয় শুরু করো, অভিনয়। শুনুন জামাই বাবু, এখন আপনি আমার বান্ধবীর বর, তাই আপনার সঙ্গে অভিনয় করে বলছি। জানো তো মোহনদা, তোমার বউয়ের সঙ্গে আমার অনেক দিন দেখা হয়নি, তাই কালী মন্দিরে পুজো দিতে এসে ভাবলাম তোমার বউয়ের সঙ্গে একবার দেখা করে যাই। আপনি বহুত আগে আপনার বান্ধবীর সাথে দেখা করতে আসছে, लेकिन আপনাদের বাতচিত শুনে মনে হলো কি এই মাত্র আপনার বান্ধবীর বউয়ের সাথে আপনার দেখা হলো। তাহলে তখন আপনি কার সাথে বাতচিত করছিলেন? হ্যাঁ না মানে আমার স্ত্রী ওই পাশের বাড়িতে একটু বেড়াতে গেছে, তাই আমার স্ত্রীর বান্ধবী ওই আমার সঙ্গে কথা বলছিল আর কি। তা বাতচিত সব হয়ে গেছে নাকি কিছু বাকি আছে? হ্যাঁ, আরে বাকি যদি আছে তো বলেন, আমি লোক বাহার में चलिए যাচ্ছে না মানে, अरे बुलेट विधवा औरतें दिल में बहुत যন্ত্রণা আছে, সে যন্ত্রণা আমি লোক बिल्कुल समझे लिए গুরুবচন সিং। আরে বাস, আপনি আমার নাম জানলেন কেমন করে? হ্যাঁ, তার মানে আমি এখানে আসার অনেক আগে এই মালাজি আমার সম্পর্কে সব আলাপ সারিয়ে নিয়েছে নাকি? বুঝো কত ভালো মানুষ, সেই কথাই আমি ওনাকে বলছিলাম। बहुत अच्छी बात আছে। আরে বসেন সিং জি, कुछ खाना पीना করুন। খানা পিনা? হ্যাঁ, আমার স্ত্রী ভালো পাঁঠার মাংস রান্না করে। পাঁঠার মাংস? বোন তুমিও বসো, আজকে আমরা তিনজনে একসঙ্গে হ্যাঁ, তাই হবে। আরে মালাজি, আপনি বিধবা হয়ে পাঁঠার মাংস খেলিবেন? আমার মনে ছিল না সিংজি, আমি যে বিধবা, আমাকে যে মাছ মাংস খেতে নেই, সে কথা আমার বান্ধবীর বরের একেবারে মনে ছিল না। আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি তাড়াতাড়ি এসো। চলিয়ে সত্যি সিং জি, ওই বিধবাদের যে মাছ মাংস খেতে নেই ওই কথাটা আমার একদম মনে ছিল না, কিন্তু আমার মনে পড়ে গেছে। আজ থেকে 11 বছর আগে তোর আমাকে মেরে অজ্ঞান করে নদীর জলে ফেলে দিয়েছিলিস, আর সেই ব্যাপারটা পরিষ্কার করে জানবার জন্য আজ আমি বর্দার গাড়ি ড্রাইভ করে পাপিয়াকে নিয়ে এসেছি। জানতেই হবে ব্যাপারটা, আমাকে জানতেই হবে। আমি কিছু বলছো? বলবো জরুর বলবো, लेकिन আমি কিছু বলার আগে না আপনি আপনার চোখের পানিটা ভালো করে মুছে কেন? আর বিধবা মালাজির জন্য বহুত কান্নাকাটি করেছেন তো। না 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 না, আমি কাউকে কিছু বলতে চাই না, আমি শুধু নিজেকে বলতে চাই, সুজন ভট্টাচার্য, তোমার আভিজাত্য, তোমার অহংকার, তোমার দুরভিসন্ধি সব মিথ্যা হয়ে গেছে। আমি আমার লক্ষ্মী প্রতিভা বৌমাকে যদি ঠিক চিনতে পারতাম, তাহলে 11টা বছর ধরে এই ভয়ঙ্কর ভুলটা করতে পারতাম না। অকস্মাৎ শ্রীকৃষ্ণের ভেঙে যাওয়া ভুল তখনই তো মথুরায় বসে করে সে হিসাব। কোথায় হারিয়ে গেল প্রেমের গোকুল? ওরে ভাই বিজন, তুই ঠিক সময়ে ঠিক কবিতাটাই বলেছিস। কিন্তু উপকূলের মাটি যে বড়ই নরম দাদা, তাই তো তরঙ্গের আঘাতে গলে ক্ষয়ে যায়। ওরে গাধা, তবে দূরে কেন? আয় আমার কাছে আয়। অন্ধকার যে আলোর কাছে যেতে ভয় পায় দাদা। না দাদা না, আজ আমি বিজন নই, আজ আমি বিশেষ জন। সেই জন্যই বুঝি এমন অমন নিয়ে তুই খেলা করছিস। হ্যাঁ দাদা, হ্যাঁ, আজ আমি খেলায় হেরে গেছি। তাই তো তুমি বাড়ি আসার পর আমি তোমার সঙ্গে দেখা করার সাহস পাইনি। আরে কেন সাহস পাস না? ও বুঝেছি বউর ভয়ে, তাই না? হ্যাঁ দাদা, সেদিন আমি চামেলির ভয়ে। ওরে গাধা, তোর বউকে যদি এই নয়নজলির খাল মনে করতিস, আজ তোর এই অবস্থা হতো না। এই কথাটা যদি তুমি সেদিন বলতে দাদা, তাহলে হয়তো তাহলে আজ আমি তোর কান ধরে বলছি, শোন।
ওরে বউ শুধু বউ, সেই বউকে যারা মৌচাকের মধু মনে করে শিশিতে ভরে ছিপি বন্ধ করে রাখে, একদিন সেই সব পুরুষকে তাদের বউয়ের জুতো পরিষ্কার করা পুরুষ হতে হয়। আমাকে ক্ষমা করো দাদা, ক্ষমা। আরে ওঠ ওঠ ভাই ওঠ। ওরে আমি ক্ষমা করার আগে ঈশ্বর আমাদের ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ রে, তাই তো তোর বৌদি রাগ দুঃখ অভিমান ভুলে গিয়ে নতুন করে সংসার করতে লেগে গেছে। কাজের মেয়ে শঙ্করী আর তার ছোট যাকে কাছে পেয়ে। হ্যাঁ যা যা পাশের ঘরে যা, আমি পাশের আসছি ঘরে দাদা, যা। আমি আসছি। মিলন মিলন হতে পারে যদি বেঁচে থাকতো তাহলে সে ছুটতে ছুটতে এসে আজ আমাকে বলতো। বাবুজি, আমি তো সবসময় সবার কাছে এক কথা বলিয়েছে। কি বলেছো? একদিন এবারই ছোটা সাহেব ফিরে আসবে। আরে তুমি কি জ্যোতিষী যা বলবে তাই হবে? হবে বাবুজি, হবে। সবটা না হলেও কিছু কিছু তো জরুর হবে। বাচ্চা, लेकिन एक बात बाबूजी, বলো। আপনার ঘরের এই জঞ্জাল বিলকুল পরিষ্কার করিয়ে দিতে হবে। অচল ওই শয়তান দীপক বাবুকে এই ঘর থেকে বিলকুল বল্ট আউট করিয়ে দিতে হবে। আর না কি বলেন শঙ্করজি? হ্যাঁ সিংজি বাবু, আপনার চা। আরে দাও 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 দাও। বাহ বাহ, চমৎকার চমৎকার চা বানিয়েছো। জানো শঙ্করী, আমার মনে হয় এই চা আমি বারবার খাই। আরে খেলেন বাবুজি, খেলেন। আপনি মন ভরে চা খেলেন। আর আমি ততক্ষণে আপনার পা টিপতে ওই মালাজির পুজো লেজের ব্যাপারটা না আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি। তুমি থামো তো সিংজি, ছোট বৌদিমণির কোনো কথা তুমি বাবুকে বলবে না। তোমার মনে রাখা উচিত তিনি এ বাড়ির ছোট বউ আর তুমি এ বাড়ির সামান্য কাজের ড্রাইভার। না শঙ্করী না, বচ্চনকে সামান্য ড্রাইভার বলে তুমি ছোট করে দিও না। কেন বাবুজি? শঙ্কর তো ঠিক কথা বলিয়েছে। বচ্চন, সচমুচ मैं तो एक ड्राइवर আছে। তবুও তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? মনে হয় তুমি আমার কত চেনা, কত কাছের লোক, কত আপনজন। আর আমি আপনাদের কাজের মেয়ে বলে আমাকে বুঝি দূরের জন বলে মনে হয়, তাই না বাবু? তা কেন শঙ্করী, তা কেন শঙ্করী? কাঁদছো কেন? মোছো চোখের জল মোছো। জানো শঙ্করী, তোমাকে দেখে আমার দুঃখ হয়। তোমার অকাল বৈধর্য দেখে আমি মনে মনে বেদনা অনুভব করি। তাই তো তোমরা দুজনেই আমার কাছে স্নেহের পাত্র। আজ স্নেহের পাত্র। তোমরা বড়দার কাছ থেকে সরে যাও বলছি। আমি নিজের হাতে মা কালীর প্রসাদ খাইয়ে দেব। সেবা যত্ন স্নেহের ভাগ দিয়ে একজন মেয়ের সঙ্গে আরেকজন মেয়ের মানসিক কমপ্লেক্স, এটা চিরন্তন ব্যাপার। বুঝলাম বড়দা, কিন্তু আপনার ওই ড্রাইভার কাজের মেয়ে শঙ্করী আর চাকর জগন্নাথকে আমার একেবারে ভালো লাগে না। ওরা সব সময় আমার কাজের খুদ ধরে বেড়াচ্ছে, আর ওই কাজের মেয়েটার তো সব দিকেই লক্ষ্য। যে মেয়ের সব থেকে লক্ষ্য থাকে তাকে তো লক্ষ্মী বলেনি ছোট। না তা কেন বৌদিমণি? ঝিয়ের প্রশংসা করলে যে এ বাড়ির ছোট বৌদিমণির গায়ে লাগবে। কি আমাকে? ঠিকই বলেছি ছোট বৌদিমণি, হাজার হলেও আপনি এ বাড়ির ছোট বউ আর আমি হলাম কাজের মেয়ে, যাকে বলে ছি ছি ছি। বড় আরে মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল, মেয়েটাকে ধরো। যে গেল তাকে যেতে দিন। ওই শঙ্করী বহুত লোভিয়া ব্রত আছে। লোভী? হ্যাঁ, এই ছোটি মেপসাব সাথ তো বহুত হিংসা করে। ইসলাম শঙ্করীকে বলেছি এই শঙ্করী জি, আপনি কি এবারে ছোটি বালকেন যে যখন তখন খানদানি মেজাজ দেখাচ্ছে না? বদনসি পৌরত কোথাকার। তোকে আসুরের সাক্ষী মাতাল হতে হবে না। বড্ডি, এই প্রসাদের থালাটা ধরুন। আমি এক্ষুনি মেজদিকে বলে ওকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। যে ছোট বউকে ফিরে পেয়ে অন্ধকার থেকে আলোর সন্ধান পেয়েছিলাম, সেই ছোট বউয়ের ভেতরে রূপটা এত কালো সে নিজে পারে না, বলে কিনা মেজদিকে গিয়ে বলবো। বড় বউ, এসব সামান্য ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা গরম করাটা না তোমার চিরকালের অভ্যেস। আরে দাও প্রসাদ দাও। আমাকে পেশাদ দিবেন না? ব্যবসা? হ্যাঁ নিশ্চয়ই দেব। হাত পাতো না, আমি হাত পে পেশাদ নেবে না, হাত পে নেবে না। তবে আমি নেবে আমার মুখে। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে
তুমি হাঁ করো। আজকের এই দৃশ্যটা দেখে আজ থেকে 11 বছর আগের কথা আমার মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে মিলনকে প্রসাদ খাইয়ে দিচ্ছে তার বড় বৌদি সাবিত্রী। আজ আমি বিলকুল খুশ হয়ে গেলাম। তাই থেকে আমি আপনাকে মেম সাহেব বলে ডাকবে না, মাজি বলে ডাকবে। নমস্তে নমস্তে মাজি। বচ্চন নমস্তে নমস্তে বচ্চন নমস্তে বচ্চন বচ্চন বচ্চন। ওগো ওগো, ওই বচ্চনকে দেখি কেন সেই হতভাগাটার কথা মনে পড়ে গেল, বলতে পারো? বড় বউ, পুরনো কথা বাদ দিয়ে নতুন কথা বলো। নতুন কথা? নতুন কথাই তো আমি বলতে এসেছিলাম, কিন্তু তুমি প্রসাদ চেয়ে থামিয়ে দিলে। তাতে তোমার আগের মাত্রাটা কমিয়ে দিলাম। এই সংসারের ক্ষত স্থানগুলো আর তুমি কতদিন প্রলেপ দিয়ে রাখবে? যতদিন চলে ততদিন। জানো জানো বড় বউ, একটা গাছের ডাল কেটে আরেকটা গাছের ডাল বসিয়ে যেমন গাছের কলম তৈরি করা হয়, তেমনি সংসার করা মানে একটা চরিত্রের সঙ্গে আরেকটা চরিত্রে কলম করা। জানো জানো বড় বউ, ভাই ততদিন ভাই থাকে যতদিন বিয়ে করে বউ নিয়ে ঘরে না আসে। যেমনি বউ আসে তেমনি ঢেউ আসে, যেমন ঢেউ আসে ওই বাঘের পেছনে পেছনে। তাই মাননীয় দর্শকবৃন্দ, আপনারা কি বলতে পারেন কেন এমন হয়? কেন এই যুগের মেয়েরা তাদের স্বামীদের নাকে দড়ি দিয়ে ঘোরায়? কেন কেন চামেলির মতো মেয়েরা স্বামীর কানে সংসার ভাঙার মন্ত্র দেয়? আমি সংসার ভাঙার মন্ত্র দিইনি দিদি, আমি বরং আরো নতুন করে সংসার গড়ার স্বপ্ন দেখছি। আমি মেয়েদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ওকে ক্ষমা করে বুকে টেনে নাও। আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি, আমার ভুল হয়ে গেছে দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন তো একান্নবর্তী পরিবারের তিনটি বউ কেমন সুন্দর পাশাপাশি বসে নিজেদের ভুল সংশোধন করে নিচ্ছে। এ দৃশ্য স্বর্গীয়, এ দৃশ্য পবিত্র, ক্ষমা ত্যাগ আর সত্তার সুদে গাথা একান্নবর্তী পরিবারের মানচিত্র। তাই মাননীয় দর্শকবৃন্দ, আপনারা কি পারেন না আপনাদের ভেঙে যাওয়া সংসারটাকে আমার সংসারের মতো ক্ষমা ত্যাগ আর সত্তার সুদে গেথে একান্নবর্তী পরিবার গড়ে তুলতে? ওগো শুনছো? হ্যাঁ বলো। শঙ্করী কি বলছে শোনো, আর আমরা তিন জায়ে মিলে লক্ষ্মীর আলপনা দিতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে বড় বউ, ঠিক আছে, তোমরা তিন জায়ে মিলে লক্ষ্মীর আলপনা দিয়ে। শঙ্করী শঙ্করী, আজ তুমি আমাকে কিছু বলবে? বলছি একটু সরে দাঁড়ান, আমি ঘরটা ঝাড় দেবো বাবু। শঙ্করী শঙ্করী, তোমার মুখে বাবু ডাকটা আমার কাছে কেমন যেন পর পর বলে মনে হয়। তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো বাবু? দাদা। তুই আমাকে বড় দাদা বলে ডাকবি? না না শঙ্করী, না, কোনো কিন্তু না, কোনো কিন্তু না। জানিস শঙ্করী, ওই ডাকটা শুনলে আমার কি মনে হয়? কি মনে হয়? বোন। দাদা। তুই আমার মায়ের পেটের ছোট্ট বোন। ডাক শঙ্করী, ডাক শঙ্করী, শঙ্করী, শঙ্করী। শঙ্করী, এই শঙ্করী, কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? চোখের জল ওরে আমার এমন আনন্দের মুহূর্তে তোর চোখে জল কেন শঙ্করী? তোর চোখে জল কেন? কাজের মেয়ের চোখের জল ছাড়া আর কি দেখবেন বড়দা? গৃহস্থের কাছে লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনাই তো ওদের একমাত্র পাওনা। না না, তা কেন দাদা? বড়দার বড় বৌদিমণি তো আমাকে খুব স্নেহ করেন। কিন্তু আমার স্নেহময়ী বোন যে তোমাদের প্রতি কি ব্যবহার করে সে তো আমি জানি। চল, তবে কি আমার সংসার একদিকে আবার ওরা ময়লায় পরিণত করে দেবে? না বাবু, আর কেউ ময়লা করতে পারবে না। আমি যখন একবার ঝাঁটা ধরেছি তখন এই সংসারের সব ময়লা আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেব। পরিষ্কার। শোন রে বোন শোন, এবার ওই কাজের মেয়ের ঝাঁটার ধুলোয় তোর নাকে সর্দি এসে যাবে, সর্দি। উজ্জ্বল, তুমি কি বলছো? আমি তোমার বোনকে দেখে এসেছি, আগে থেকে সে অনেক অনেক ভালো হয়ে গেছে। পর্দা, আপনার চশমার কাঁচটা বোধ হয় পাল্টাতে হবে পর্দা। উজ্জ্বল, না হলে আমার বোনের চারিত্রিক অভিনয়টা আপনি ঠিক মতো দেখতে পাবেন না। উজ্জ্বল, পর্দা, শত্রু যদি শত্রু হয়ে আসে তাহলে ঠকার কোনো ভয় থাকে না,
কিন্তু শত্রু যদি মিত্র হয়ে আসে নাটকে আর উপায় থাকে না বর্দা। উজ্জ্বল। বর্দা, হনুমান ব্রাহ্মণ সেজে এসেছিল বলেই তো ত্রিভুবন বিজয়ী রাবণ বুঝতে পারেনি কখন তার মৃত্যুবাণ চুরি হয়ে গেছে। উজ্জ্বল। তাই বলছি বর্দা, সাধু সাবধান, উজ্জ্বল। সাধু সাবধান, উজ্জ্বল। সাধু সাবধান। উজ্জ্বল। উজ্জ্বল কিসের ইঙ্গিত দিয়ে গেল? শঙ্করী কেন বলে গেল ঝাঁটা দিয়ে ময়লা পরিষ্কার করার কথা? গুরুবচ্চন সিং কেন বলে গেল আমার সংসার থেকে দীপককে বোল্ড আউট করার তবে কি রামায়ণে হনুমানটা ব্রাহ্মণ সেজে আমার সংসারে ঢুকে পড়েছে? বড় বউ, ছোট বৌমাকে পাঠিয়ে দাও, বলো আমি ডাকছি। বড়দা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বৌমা, আমি তোমাকে ডেকেছি তোমার সে কয়েকটা কথা। কি কথা বড়দা? না তেমন কিছু নয়। জানো বৌমা, আজ থেকে 11 বছর আগে আমি তোমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছি সেই লজ্জায় ঘেন্নায় তোমাদের সঙ্গে আমি ঠিক কথা বলতে পারিনি। এমনকি জানতে পারিনি তোমার আর মিলনের জলে ডুবে আত্মহত্যা করার কারণটা কি। আচ্ছা বৌমা, তোমরা কি দুজনে একসঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়েছিলে? আগে হ্যাঁ, দুজনেই একেবারে গাঁটছড়া বেঁধে। বর্দা ধরেছে একেবারে ছেঁদে। তা ঝাঁপিয়ে পড়েছিলে কেন? আত্মহত্যা করবো বলে। শয়তানিটা মিথ্যে কথা বলছে। দাঁড়াও, আসল কথাটা বার করার জন্য বর্দা পরীক্ষা করছে। আচ্ছা, আত্মহত্যা করার কারণটা কি? ওই যে অভাবের জ্বালা। জগন্নাথা, শয়তানের মুখটা দেখো, যেন একেবারে কুমড়োর ফালা। ঠিকই বলেছো। আচ্ছা, অভাবের আচ্ছা বৌমা, মিলন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কোনো কাজকর্ম করেনি? মিলনকে কোনোদিন চোখেই দেখেনি। দাঁড়াও, শয়তানটা কি বলে শুনি। করতো মাইনে পেতো সামান্য। আচ্ছা বৌমা, তুমি আর মিলন তো একসঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়েছিলি, তাহলে মিলন কোথায় গেল? জলে পড়ার সঙ্গে সঙ্গেই তলিয়ে গেল। মিলন জলে পড়ার সঙ্গে সঙ্গে তলিয়ে গেল, আর তলিয়ে গেলে না তুমি। আচ্ছা বৌমা, তুমি কি সাঁতার জানতে? আগে না বড়দা। সাঁতার না জানা মানুষ তো জলে পড়লে ডুবেই যায়। ডুবে তো গেছে শয়তানিটা, মাথাটুকু বাকি। ডুবেই বোধহয় যাচ্ছিলাম বড়দা, কিন্তু এমন সময় একটা লোক ছুটে এসে আমাকে তুলে নিল। ঠিক আছে বৌমা, ঠিক আছে, একটা লোক ছুটে এসে তোমাকে তুলে আচ্ছা বৌমা, তুমি ওঠার পর মিলন কোথায় গেল সে খোঁজ খবরটা রাখোনি? এই রে, ছাতার বাইরে মাথাটা চলে গেল। আগে না বড়দা, কোনো খোঁজ রাখতে পারিনি। জগন্নাথা, এক্ষুনি ধরা পড়ে গেলে মুশকিল। ঠিক আছে ছোট বৌদিমণি, তুমি বরং বাড়ির ভিতর চলে যাও, আমি সবকিছু ম্যানেজ করে নিচ্ছি। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। বাকি কথাটা আমি তোমার কাছ থেকে পরে শুনে নেব। ঠিক আছে। আচ্ছা বৌমা, তুমি যে কি সব বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে গুছিয়ে গাছিয়ে বুঝিয়ে সুঝিয়ে বলো তো। বর্দা, ছোট বৌদিমণিকে আস্তে আস্তে কথা বলার সুযোগ করে দিন, কারণ উনি লক্ষ্মীর আলপনা দিতে দিতে উঠেছেন তো, তাই গভীর ভক্তির ভরে সঠিকটাকে বেঠিক বলে ফেলছেন। ও ঠিক আছে বৌমা, এখন তুমি এসো, পরে আমাকে গুছিয়ে গাছিয়ে বুঝিয়ে সুঝিয়ে বলো, কেমন? ঠিক আছে বড়দা, পরে আপনাকে বুঝিয়ে বলবো। হারামজাদা চাকর, আমাদের ভাসুর বৌমার কথার মধ্যে তুই না গলাতে এসেছিস কেন? আসল কথাটা বলতে ভুলো না। মেজদিকে বলে তোর যদি বড়টা না বাজাইতো, আমার নাম মালা নয়। যাও যাও, হাতি ঘোড়া গেল তোর, ভেড়া বলে কত জোর। আরে জগন্নাথ, আরে ছোট বৌমা যাওয়ার সময় তোকে কি কথা বলে গেল রে? কি বলে গেল ঠিক আমি বুঝে উঠতে পারলাম না, এইটুকু বুঝলাম যে কি একটা ধরা পড়ে যাওয়ার ভয়ে ও আপনার সঙ্গে অভিনয় করে গেল। অভিনয় না, আর কেউ অভিনয় করে আমাকে ঠকাতে পারবে না, কারণ আমার অনেক কষ্টে গড়া এই কাণ্ডবর্তী পরিবারটাকে আর আমি ভেঙে যেতে দেব না, দেব না, দেব না। এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। সুজন ভট্টাচার্যের সংসার ভাঙতে না দেওয়া রেকর্ডটা আজ আমি উল্টো দিকে বাজিয়ে অমনি রেকর্ডটা বেজে উঠবে, আর ঠিক তখনই ওদের সাজানো গোছানো সুখের সংসারটা ভেঙে চৌচির হয়ে যাবে। আর ঠিক তখনই ওদের সমস্ত বিষয় সম্পত্তি আমি লুট করে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। সংসার থেকে যা কিছু লুট করবে তার অর্ধেক কিন্তু আমার। সেই জন্য তো ভট্টাচার্য কোম্পানির ক্যাশ বাক্সের নকল চাবিটা আমি তোমার হাতেই দিয়ে দেবো। আর তখন আমার ইডিয়েট বোকা ভাসুর মনে করবে যে চাবিটা বুঝি সত্যি সত্যি মিলনের বিধবা বউকে দেওয়া হলো। হেসো না দাদা, হেসো।
হেসো না, আর তুমিও হেসো না পাপিয়া। ওরা নতুন করে সংসারটাকে গড়তে চাইলে কি হবে, খুব হিসাব করে আমাদের এই সংসারটাকে ভাগ করে দিতে হবে। সে তো হবেই। কিন্তু দাদা, পাপিয়া আমার সবকিছু মেরে নিয়ে পালিয়ে যাবে। না গো দিদিমণি, না, আমি আর পালাবো না। আমার ভালোবাসার যে বাসাটা বাঁধা ছিল, সে বাসা আবার ভেঙে গেছে। হ্যাঁ, আমার ঠিকানা না পেয়ে উজ্জ্বল এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তুমি সত্যি বলছো? সত্যি। সে ভালোবাসার পাপিয়া আজ তোমাদের দলে পড়ে মাফিয়া হয়ে গেছে দীপক বাবু। তাই কোড়াই গন্ডাই সব হিসেব আমি বুঝে নিতে চাই। চামেলি, আমার হিসেবে কোনো ভুল হচ্ছে না তো? আরে রাখো তো তোমার ভুল। সেদিন বড় কর্তা তোমার ভগ্নিপতির কান ধরে গরম করে দিয়েছে। তাহলে তুই আর কিচ্ছু ভাবিস না, আমি আবার বিজনের শরীরে এনে দেবো কোন শীত। না, আমাকে নিয়ে আর কেউ খেলতে পারবে না। চকিত কে? আচ্ছা বিজন, তোমার দাদা তোমার কান বলে দিয়ে তোমার জীবনের তানপুরের সুরটা পাল্টে দিয়েছে বুঝি? শুধু সুরই পাল্টে দেয়নি, আমার জীবনের মানেটাকেও পাল্টে দিয়েছে। তা তো দেবে, কারণ তুমি তো তোমার দাদার মতো অভিনয় করতে জানো না। নয়, তোমার দাদা যেমন অভিনেতা, তোমার বৌদিও তেমনি পাকা অভিনেত্রী। দীপকদা, আমার দাদার বৌদির নামে কোনো কথা বলবে না বলে দিই। কেন বলবে না? আমি তোমাদের দুজনকে হাত জোড়ো করে বলছি, আমার চরিত্রটাকে তোমরা ভাই বোন মিলে আবার নতুন করে ঘুরিয়ে দিও না। না দিলে যে তোমার দাদা তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেবে। তুমি কি জানো সুজন ভট্টাচার্যের সাহসী হয়ে এবারই ছোট বৌমালাকে, এবারই কাজের মেয়ে শঙ্করী যখন তখন চোখ রাঙা। তাই নাকি? হ্যাঁ গো, আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছি? তাহলে বলছি শোনো, ওই যে দেখো। না, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি মিথ্যেবাদী। আপনি এখানে এসে বলেছেন আপনারা দুজনে নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন। কথাটা কি ঠিক? হারামজাদি জি, বাসন মাজতে যাচ্ছিস যা, ঠিক কি বেঠিক সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? দিতে হবে। আপনি এখানে এসে সব অভিনয় করছেন। আপনার মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্য। বল, ছেড়ে দিন, ছোট বৌদিমণি, ছেড়ে দিন। শুনলে তো? হ্যাঁ শুনলাম। আর একটা সামান্য ঝিয়ের সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার ছোট বৌমা মেরেছে, বেশ করেছে। আরে আমার ছোট ভাইয়ের বউয়ের কাছে কৈফিয়ত চাওয়া চাইবে না। আসলে মেয়েটা যে একটা নষ্টা। তাহলে স্পষ্ট করে বলছি শোনো, এবারে দুজনের সঙ্গে ও জমিয়ে ঢলাঢলি করছে। একজনের কাছে যৌবনের সুখ আর একজনের কাছে টাকার সুখ। তা প্রথম জনটা কে? মন দিয়ে শোনো, আমরা দেখেছি কিন্তু কথাগুলো শুনতে পাইনি। শোনো মালা, তোমাকে আরো কিছুদিন এইভাবে অত্যাচার সহ্য করতে হবে, আর আমাকে পাঞ্জাবির ছদ্মবেশে থাকতে হবে। কিন্তু কেন? আমরা কি আত্মপ্রকাশ করতে পারি না? না, পারি না। আমরা যদি এই মুহূর্তে আত্মপ্রকাশ করি তাহলে শয়তানটা হয়তো আমাদেরকে গুলি করে মেরে দেবে। তাছাড়া আমাদের কোম্পানির সমস্ত কাগজপত্র ওরা সরিয়ে ফেলেছে, লাখ টাকার ক্যাশ তছরূপ করেছে, আর সেগুলোকে তো উদ্ধার করতে হবে। কিন্তু আমি যে তোমার মেজ বৌদি, আর ওই নকল বউটার অত্যাচার কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। ছাড়ো বলা, ছাড়ো। দেখবে একটু গন্ডগোল হয়ে যাবে। তুমি ওদিক দিয়ে ঘরের মধ্যে চলে যাও, আর এই দিক দিয়ে যাও, তাড়াতাড়ি যাও। এসব আমি কি শুনছি? এখনো কি শুনছো? এখনো যে আসল দৃশ্যটা বাকি। আসল দৃশ্য বাকি, সেটা আবার কি? তাহলে বলছি শোনো, ওই যে দেখো। শঙ্করী, হ্যাঁ শঙ্করী, শঙ্করী, এই তুমি কি করছো? তোমার কাপড় দিয়ে আমার জুতো পরিষ্কার করছো কেন? কোনো উপায় নেই বাবু, কারণ ব্রাশটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি জুতোটা পরুন, আমি ততক্ষণে আপনার ফেলে আসার অফিসের কাগজটা বের করে দিচ্ছি। ফেলে আসা অফিসের কাগজ? এই নিন বাবু, এটা বোধহয় আপনার ব্যবসার খুব প্রয়োজনীয় কাগজ। শঙ্করী, আজ যে তুমি আমার কি উপকার করলে। এই কাগজটা অফিসে নিয়ে দিতে না পারলে পার্টির কাছে আমার প্রেস্টিজ চলে যেত। ঠিক আছে শঙ্করী, এই টাকাটা তুমি রাখো, মিষ্টি কিনে খেও, কেমন? বাবু, আমার মাথা ঘুরছে, আমি কিছুই বুঝতে পারছি না। আরে বউটার বয়স হয়েছে, তাই কম বয়সে কচি মেয়ে দেখে রক্ষিতা রেখে। কি যন্ত্রণা! আমি একটুনি ছুটে গিয়ে আমার চরিত্রহীন লম্পট দাদাকে বলতে ইচ্ছে করছে না। এখন নয়, পরে আমরা আরো এগিয়ে যাই, একটু করে। তোমার দাদা যেমন সেদিন অভিনয় করেছিল, তেমনি তোমাকে অভিনয় করে এগিয়ে যেতে হবে অভিনয়ের পথ ধরে। আর বলতে হবে না চামেলি, আর বলতে হবে না। আজ থেকে আমার নতুন চরিত্রে নতুন অভিনয় শুরু। এই দীপক দা,
তুমি অন্তত আমাকে সাহায্য করবে তো? কেন করবো না ভাইয়া, কেন করবো না? তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আমি ভেঙে দেবো ওদের স্বপ্ন অলিক। তাহলে আর কোনো কথা নয়, আজ থেকে আমার এই বিশ্বাসের পাটা কিন্তু সোজা পথে চলবে না। এই চামেলি, কি গো? চামেলি, হ্যাঁ। তোমাকে যে নতুন গয়নাগুলো কিনে দিয়েছি ওই কথা তুমি দাদা আর বৌদির কাছে একেবারেই বলবে না। একদম না। এখন চলো, বাড়ির মধ্যে চলো। আর কাকে কি বলবে আমার মাথায় হাত দিয়ে শপথ করে বলো। তোমার মাথায় হাত দিয়ে আমি শপথ করে বলছি, ওই দাদা বৌদির ঔদ্ধত্য আমি কিছুতেই মানবো না। ঠিক, একদম ঠিক। আমি আরো জোরে জোরে হাত তালে দিয়ে বলছি, মেজো ঠাকুরপো, তোমার জাদুকরি জাদু মন্ত্রে তোমার মনুষ্যত্বটা বিকিয়ে গেল। তাতে কি হলো? কয়লার ময়লা যে শতবার ধুলেও পরিষ্কার হয় না, সেটা আবার নতুন করে প্রমাণিত হলো। সেই জন্যই তো তোমাদের চালাকির শ্যাওলা পড়া সানা বাঁধানো ঘাটে কাঁচা কয়লার চাকর দিয়ে ঘষে মেজে ফর্সা করে দেওয়া হবে গো, ফর্সা। আর এই কথাটা তোমার পতি দেবতাকে গিয়ে বলো। ওরে জগন্নাথ, তোর বড়দাকে একবার ডেকে নিয়ে এসে দেখাতো তার মেজো ভাইকে কি শিক্ষায় শিক্ষিত করেছে। এই যে বড় গিন্নি, খুব তো শিক্ষার কথা বলছো, কিন্তু তুমি কি জানো তোমার স্বামী আর ওই চাকরটার জন্য আমার স্বামী হয়ে গেছে যাচ্ছে তাই। দাঁড়া দাঁড়া মেজো দাঁড়া, তোর এত কথার উত্তর ঠিক এই মুহূর্তে আমি কোথায় খুঁজে পাই? চামেলি, আমার মনে হয় ওই দেবীর কাছে না আমরা দুজনেই একটা নোংরা গান গাই। ল্যাংড়া হয়ে পাহাড় ডিঙোতে চেও না মেজো ঠাকুরপো, তোমার ওই অভিনেত্রী বউয়ের হাতের ক্যাংরা হয়ে এ সংসারের অনেক ধুলো উড়িয়েছো। তাই বলছি, ল্যাংড়া আমের ফালির মতো তোমার বউয়ের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো তো। কি জিজ্ঞাসা করবে? বলে কি জিজ্ঞাসা করবে শুনি? বলে একটা নতুন গয়না পরে যে ময়না পাখির মতো বুলি কপটাচ্ছে, এ কি সেই চামেলি যে চামেলি কদিন আগে আমার সঙ্গে লক্ষ্মীর আলপনায় এঁকেছিল? হ্যাঁ হ্যাঁ, তোমাদের সঙ্গে অভিনয় করে তোমাদের এই চরিত্রগুলো না ও পরীক্ষা করে দেখেছিল। চুপ করে মেয়েটা, এতদিন এক সংসারে থেকেও তোমার দেখা শেষ হয়নি। ওই জগন্নাথ, তুই এখান থেকে যা, তোকে না আমি একেবারেই সহ্য করতে পারি না। মেজো ঠাকুরপো, তুমি একবার আমার দিকে ফিরে তাকাও তো, আমি তোমাকে একবার ভালো করে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি যখন প্রথম এ বাড়িতে বউ হয়ে এলাম তখন তোমার বয়স ছিল 12। তোমার কোমরের ঘুমসিটা বারবার নেমে পড়তো, আর আমি তেল মাখাতে গিয়ে তোমার ঘুমসিটা ঠিক করে দিতাম। তোমার দু পায়ে দুটো মল ছিল, তুমি পুকুর ঘাটে সাঁতার দিতে গিয়ে সেই মল দুটো ফেলে আসতে, আর আমি পুকুর ঘাটে চান করতে গিয়ে সেই মল দুটো কুড়িয়ে নিয়ে এসে আমি তোমার পায়ে পরিয়ে দিতাম। মনে পড়ে ঠাকুরপো, মনে পড়ে তোমার দাদাকে লুকিয়ে বল খেলতে যাওয়ার সময় তুমি বলতে, বৌদি দাদা যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে তুমি বলো আমি প্রাইভেট পড়তে যাচ্ছি। মনে পড়ে ঠাকুরপো, মনে পড়ে মেয়েটা, মনে পড়ে তুমি আর আমি টিয়া পাখির বাচ্চা ধরতে গিয়ে মা পাখিটা তোমার আগুনে কামড়ে দিল। আরে সে তো অনেক রক্ত বেরিয়েছিল। তখন আমি গেঁদা পাতা থেতো করে আমার শাড়ির আঁচল ছেড়ে আমি তোমার আগুনে বেঁধে দিতাম। মনে পড়ে ঠাকুরপো, মনে পড়ে। না, মনে নেই? বিয়ের পর কোনো ছেলের মা বাবা ভাই বোনের কথা মনে রাখতে নেই? শুধু মনে রাখতে হয় বউর মুখটা, নিজের মুখটা, তার জন্য নিজের মুখটা পেতে দিতে হয় ওই রঙ্গিনী জীবন সঙ্গিনী যৌবনে ছাদনা তোলা। ওগো, বড় দাদা হয়ে ছোট ভাইকে কি কথা বলছো? ভাই কে ভাই? কার ভাই? কিসের ভাই? যে ভাই নিজের বড় ভাইকে অসম্মান করে বউর ভাইকে বুকে জড়িয়ে ধরে, সে আমার ভাই নয়, সে আমার স্বপ্নের ঘর পোড়া মুঠো মুঠো ছাই। এই যে শ্রীযুক্ত বাবু সুজন ভট্টাচার্য মশাই, সেদিন তো খুব বড় বড় বাদ ঝেড়ে আমার কান মলে দিয়েছিলে, কিন্তু আজ যদি জানতে চাই তোমার এই চরিত্রের আসল পরিচয়। চরিত্রের পরিচয় জানতে যে সময় নষ্ট করে আর কোনো লাভ হবে না। তার আগে আমার প্রশ্নের উত্তর দে, তুই আর তোর বউ এদের অসম্মান করেছিস কেন? তাহলে শুনুন সুজন বাবু, আপনার বউ সাবিত্রী দেবী এখন সর্বংশ ধরিত্রী হয়ে গেছে, আর চাকর জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ ঠাকুর হয়ে গেছে। তার আগে তুমি বলো তো বৌমা, এই সদ্য কেনা সোনার গয়নাগুলো তোমাকে কে দিয়েছে? না না, মানে কে আবার দেবে? আমার বাবা দিয়েছে। আপনারা শুনলেন তো, বর্তমান দিনে স্বামীরা স্ত্রীর কাছে কি করে
কাজ পড়ে রয়েছে। এখন আমি যাই, আর যাবার সময় একটা কথা বলে যাই, বড়দা বড় বৌদি তোমরা শোনো, চিকিৎসা করে কোনো লাভ হবে না, কারণ ও ছেলে আর বাঁচবে না। এই এই রাজকেন ফিরিয়ে দে আমার ব্যবসার কাগজপত্র, ব্যাংকের চেক বই আর লোকার থেকে 50 লক্ষ টাকা। আয় তুই কোথায় সরিয়েছে? ওগুলো আমি সরাইনি, সরিয়েছ তুমি। সামনে কথা বলবি রাজকেন। তুই সামনে চল সুজন ভরচাঁদ। ওরে মেজো, আজ তুই কার কাছে কি শিক্ষা পেয়ে বড় ভাষণের নাম ধরে ডাকছিস? তার আগে তুই বল, অভিনয় করে চোখের জল ফেলে কোন সাহসে তুই তোর স্বামীর ওপর আজ যাচ্ছিস? সাবাস সাবাস বৌমা সাবাস। আজ তুমি তোমার আসল রূপ ব্যবহার করেছো বলে আমি তোমাকে বকশিশ দেবো। হিসাব করে কথা বলবে। হিসেব কিসের হিসেব? কাকে দেব হিসেব? কে নেবে হিসেব? হিসেব করে বলছি ফিরিয়ে দাও আমার ক্যাশ বাক্সের চাবি। ওইসব হাবি যাবি চিন্তা না করে ক্যাশ বাক্সের চাবিটা এবাড়ির ছোট বউয়ের হাতে তুই ফিরিয়ে দে। ঠিক বলেছো দাদা, আমার এই ক্যাশ বাক্সের চাবিটা আমি আবার ছোট জায়ের হাতে ফিরিয়ে দিলাম। নিলাম চক্রান্তে নিলাম, আমার সংসারটাকে ছিড়মিড়ি খেলা দিলাম, আর সেই নিলামের শেষ রাতে আমি এই ক্যাশ বাক্সের চাবিটা অনিবার্য কারণে আমার বাড়ি কাজের মেয়ে শঙ্করীর হাতেই তুলে দিলাম। তত দিবরে চরিত্রহীন লম্পট, কারণ ওই কাজের মেয়ে শঙ্কর হচ্ছে তোর শেষ বয়সের রক্ষিতা। হ্যাঁ বড় বউ, হ্যাঁ শঙ্করী, সম্বন্ধী আর বউয়ের কথায় মেজো ভাই তো আজ আমাকে ঠিক কথাই বলেছে। সত্যিই তো এই শঙ্করীকে রক্ষা করার দায়িত্ব আমার। তাই চক্রান্ত করে যে চক্রান্তকারী যে মুখ দিয়ে ওই নোংরা কথাগুলো উচ্চারণ করেছে, সেই নোংরা মুখটা আমি চিরকালের মতো বন্ধ করে দেবো। দাঁড়া ভাই দাঁড়া। হ্যাঁ রে, এত তাড়াতাড়ি জুতোটা মেরে আমার মুখটা ভেঙে দিলে কি করে স্মরণ করিয়ে দেবো সেই ছোট্টবেলার কথা? মনে পড়ে ভাই, একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় বাজার থেকে এক জোড়া ছোট্ট জুতো কিনে নিয়ে এসে তোর পায়ে এমনি করে তোর ভাই এমনি করে পরিয়ে দিয়ে আমি ভিতরে ডাইটে দিয়ে বলেছিলাম, ওরে ভাই তুই করে সবাই খালি পেয়ে করে বেলা করবি না, তোর ডান্ডা লেগে যাবে রে, তোর ডান্ডা লেগে যাবে, তোর ডান্ডা। যত সব বিখ্যাতা মন ভোলার কথা আমরা শুনতে চাই না। এই মুহূর্তে দাগ টেনে এই সংসারটাকে আমরা দুভাগে ভাগ করে নিলাম। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সংসারটা ভাগ হয়ে যাওয়ার পর থেকে বর্দা শয্যাশায়ী, বড় বৌদি শুধু কাঁদছে আর কাঁদছে। কিন্তু আমি এখন কি করি? আমি যে বড় একা।
আর যদি ছোটদা আমার সঙ্গে থাকতো। আমি তো সবসময় তোমার পাশে পাশে আছি গো জগন্নাথ দা। কি আমাকে মিলনদার মতো জগন্নাথ দা বলে ডাকলো? ওকে কই আছে এখান থেকে আমি আছি, আমি না, সত্যি করে বলে কে তুমি? কেন? আমি গুরবচন সিং আছে। না, তুমি গুরবচন সিং নাও, তুমি বচন সিং এর ছদ্মবেশে কোনো এক শয়তান। তুমি এসেছো আমাদের সবকিছু লুট করে নিয়ে পালিয়ে যেতে চাও। চুপ করো, সবাই জানতে পেরিয়ে যাবে। সবাইকে ডেকে ডেকে আমি তোমার শয়তানকে টেনে খুলে দেবো। আর চুপ করো, আমি গুরবচন সিং এর ছদ্মবেশে তোমাদের ছোটদা বাবু মিলন। ছোটদা তুমি? আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন নয়, সত্যি। যাই বড়দা গিয়ে খবরটা দি। না, আমার পরিচয় শুধু এবারে তুমি আর মালা ছাড়া কেউ না জানে না। আর আমি না বলা পর্যন্ত এই বাড়ির কাক পক্ষিতে যেন টের না পায়। এমনকি বড়দা কেউ না। না বড়দার কান্না আমি আর সহ্য করতে পারছি না। ওদের কান্না তুমি সহ্য করতে পারছি না জগন্নাথ দা। একসময় হয় চিলের মতো ছো মেরে কেবল মনে হচ্ছে আমরা যদি এই মুহূর্তে আত্মপ্রকাশ করি তাহলে শয়তানটা হয়তো চরম আঘাত হানতে পারে। তাই বলে পুরুষ হয়ে কা পুরুষের মতো আত্মগোপন করে রেখে আরো সময় নষ্ট করবে? উপায় নেই বলা, উপায় নেই। কেন উপায় নেই? তুমি এখানে আসার পরই তো ওই শয়তান দীপক পালন গায়ের সংসারটাকে ভাগ করে দিল। তোমার চোখের সামনে ওই শয়তান মেয়েটাকে নকল ছোট বউ সাজিয়ে এবারে এত বড় সর্বনাশ করলো। তুমি তার কোনো প্রতিবাদ করবে না? আমি তোমাকে কি করে বোঝাই? বোঝাবে তুমি আমাকে? দেবতার মতো বর্দা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়লেন। দেবীর মতো বৌদি কাঁদতে কাঁদতে প্রায় পাগলের মতো হয়ে গেছেন। তুমি তোমার অক্ষমতার কথা বলে এরপরও তুমি আমাকে কি বোঝাবে? আমি যদি তুমি হতাম, তোমার মতো যদি আমার স্বাধীনতা থাকতো, তাহলে দীপকের কান ধরে টেনে এনে ঠাস ঠাস করে চোর বসিয়ে ওর শয়তানটা একেবারে ঘুরছে দিতাম। জগন্নাথা, তাহলে শোনো তোমরা, আমাদের কোম্পানির সমস্ত কাগজপত্র ওরা সরিয়ে ফেলেছে, লাখ লাখ টাকার ক্যাশ তছরূপ করেছে। আমরা যদি এই মুহূর্তে আত্মপ্রকাশ করি তাহলে সে শয়তানটা হয়তো এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। শুধু তাই নয়, বর্দা তোমাকে আমাকে কিছুটা হলো সন্দেহ করেছে। হ্যাঁ, সেদিন কিছু একটা ভেবে হঠাৎ করে আমাকে ক্যাশের হিসেবটা চেয়ে বসেছিল। তা আমরা যদি এই মুহূর্তে আত্মপ্রকাশ করি তাহলে বর্দা হয়তো চরম আনন্দ সহ্য করতে না পেরে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তাই আমি আরো কিছুদিন অপেক্ষা করতে চাই। ঠিক আছে জগন্নাথা, শেষিটা আমাকে দাও, আমি বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছি। এই নাও ধরো। এই রে, বড় বৌদির দিকে আসছে। আমি এখন পালাই, কারণ তোমাদের অভিনয়ের থেকে তুমি হেসে ফেলি, সব মুশকিল হয়ে যাবে। সাবধান দেখো কিন্তু ছোটদা, খুব সাবধান। এই তাড়াতাড়ি অভিনয় শুরু করো। আরে হে শঙ্করীজি, আপনি দাবাইয়ের বোতলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, আরে যান, বড় বাবু দাবাই খাবার সময় হয়ে গেছে। যান না বচ্চন, বড় বাবু এখন ওষুধ খাবেন না। কেন বৌদিমণি, বাবু কি ঘুমোচ্ছে? হ্যাঁ, জ্বরটা কমেছে তো তাই ঘুমিয়ে পড়েছেন। আর ঘুমিয়ে পড়েছেন বলে এই দুধের গ্লাসটা নিয়ে আমি এখানে চলে এসেছি। এই দুধ আপনি কার জন্য নিয়ে এসেছেন মাজি? কার জন্য আবার? সেই শত্রুর জন্য। শত্রু? হ্যাঁ, শত্রু, আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। মাজি, আজ 11টা বছর হলো আমি তার মুখে একটুখানি দুধ তুলে দিতে পারিনি। সেই হতভাগাটা না দুধ খেতে খুব ভালোবাসতো। বৌদিমণি, আপনি কার কথা বলছেন? মিলন, আমার ছোট দাউরের কথা বলছি। আপনি কি পাগল হয়ে গেছেন? মিলন এখানে কোথায়? আরে সে তো 11 বছর আগে মরিয়ে গেছে। মনে থাকে না রে, মনে থাকে না। আসলে ওই হতভাগাটা না আমার মন থেকে আমি কিছুতেই মুছে ফেলতে পারি না রে, কেন জানি না। সে আপনার চোখের সামনে বারবার ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, তুই ঠিক বলেছিস শঙ্করী, তুই বুদ্ধিমতী। আর ওই বচ্চন একটা বাঁদর। মাজি, আমার শরীর থেকে ভালোবাসার চাদরটা কেড়ে নিয়ে এই শঙ্করীজির গায়ে জড়িয়ে দিলেন। বেশ বলেছিস, তাতে তোর কি? যা, বেরিয়ে যা এখান থেকে। আমি চলে যাবো। লেকিন আমি এখান থেকে যাবার আগে না আপনার এই গ্লাসের দুধটুকু আমি খেয়ে নেবে। বচ্চন, দেখেন মাঝি, দেখেন আমার ঠোঁটে মুখে কেমন দুধের দাগ লেগে গেল। এখানে আমি কি করি? হ্যাঁ, আপনার আঁচলে। তুই কি করলি বচ্চনে? তুই কি করলি? তুই কি জানিস আমার ছোট দাওর এরকম করতো? আজ তুই যা করলি। বর্দার মুখে এসে যে সব কথা শুনেছে। শুনেছে। বিশ্বাস নয় তো মিলেলেন। আপনার দেবর যে সব কথাগুলো বলতো না, আমি বিলকুল সেই সব কথাগুলো বলছি। এক কথা, এক ছন্দ আপনার আঁচলে কেমন
बन के तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं। बन के तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं, मैं तेरा नाम लूं, मैं तेरा नाम लूं। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। শঙ্করী, শঙ্করী, আমার পুরনো স্মৃতি বোধহয় আমাকে পাগল করে দেবে রে, আমাকে পাগল করে দেবে। কেন আপনি পাগল হবেন? কে আপনাকে পাগল করে দেবে? আপনাকে আরো শক্ত হতে হবে, কারণ আপনাদের এই অন্ধকারময় বন্দি জীবন শেষ হয়ে গিয়ে খুব তাড়াতাড়ি ভোরের আলো দেখা দেবে দিদিমণি। ভোরের আলো। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তার মানে কি মেজো, তুই এমন রেগে মেগে লাঠি হাতে নিয়ে এখানে এসেছিস? ব্যাপারটা কি? ব্যাপারটা কি বুঝতে পারছো না? একটা চুন্নি মেয়েকে বাড়িতে রেখে আবার নাকামো হচ্ছে। বড় বৌদিমণি, এ আমি দুঃস্বপ্ন দেখছি না তো? দুঃস্বপ্ন দেখবি কেন রে শয়তানি? কৌটোর মধ্যে হাতটা রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম, অমনি চুপি চুপি আমার ঘরের মধ্যে ঢুকে হাতটা নিয়ে তুই তোর বালিশে তোলা রেখে দিয়েছিস। একদম মেজো বৌদি, একদম মিছে কথা বলবে না। আমি মিথ্যে কথা বলছি? তবে রে শয়তানি, আজ তোকে দেখাচ্ছি মজা। আর তোর একদিন কি আমার একদিন। এই বল কেন আমার হাত চুরি করেছে? মেজো মারিস না। ওই হারামজাদি, তুই যদি চুরি করিসনি, চামেলির হাতটা তোর বালিশে তোলা এলো কি করে? তোমার দাদাকে হাতটা দেখাবে, এই হাতটা আমার কিনা? এই তো তোমারই হাত। এই ওঠ ওঠ বলছি, বড় কি তুই পায়ে ধরে তুই বুঝি বেঁচে যাবি? ওঠ ওঠ। ওকে আচ্ছা করে মারো। মেজো, ওকে ছেড়ে দে। বল কেন আমার হাত চুরি করেছিস? বল কেন আমার হাত চুরি করেছিস? মেজো, বড় বৌদিমণি, আপনি আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেললো। আমি তোকে কি করে বাঁচাবো শঙ্করী? ওরা দুজনে মিলে আমার চুলের মুঠি ধরে মুখে জুতো মেরে মুখ ভেঙে দেবে বলেছে। বড় বাবু, আরে তুই ওকে জোরে জোরে করে মারো। আমাকে বাঁচান। শঙ্করী, কি হয়ে একই মেজো বৌমা তোমাকে মারছে, আর সেই দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার এই মানুষ স্বামীটা। এই তুই আমার স্বামীকে আজে বাজে কথা বলবি না। না না, আজে বাজে কথা বলবো না, আজ আমি কাজের কাজই করব। কি কাজের কাজ করবে শুনি? কি করব? তোমার হাত থেকে ওই লাঠিটা আমি কেড়ে নেব। কেন কেড়ে নিবি? একটা চোরকে শাসন করছি, তাতে তোর কি? তাহলে দেখ মেজো, তোর এই অসভ্যতার জবাব আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও, তোমার কাজ তুমি করো। হ্যাঁ, এইবার আমার কাজ আমি নিশ্চয়ই করব। কি করবে শুনি? কি করব? এই লাঠিটা দিয়ে এই লাঠিটা দিয়ে তোর ওই বউকে ভয় নেই, ভয় নেই ভাই, ভয় নেই। এই লাঠিটা তোর ওই বউর পিঠে মেরে এই লাঠিটার অসম্মান আমি করব না। এই লাঠিটা আমি তুই আমার স্বামীকে মারছিস কেন? বেশ করেছি মেরেছি। এই তোমার স্বামী হওয়ার অনেক আগে আমার ভাইকে আমি মারছি, তাতে তোমার কি? কি আমার কি? এত বড় কথা? এই যে সরকার বিজন বচ্চন, আরে দাদার হাতে মার খেয়ে ক্লান্ত হয়ে পড়লে বুঝি? আরে পারো তো কিছু একটা করো, না হলে আমাকে বলো, আমি ওর গালে 2-4টে চড় থাপ্পড় লাগিয়ে দিই। আরে না 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 না, তোমাকে লাগাতে হবে না, তোমাকে লাগাতে হবে না, আমিই লাগাবো। তুমি লাগাবে? কি দিয়ে লাগাবে? লাগাবো কি? এই জুতো দিয়ে। ঠাস ঠাস করে কয়েকটা ঘা আমি বসিয়ে দেবো রে শয়তান। কি হলো বর্দা? আমার মুখের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। তোমরা আমাকে নার্সিং হোমে নিয়ে যাও। আর বোধ এখানে থাকাটা নিরাপদ হবে না, কারণ একটু আগে জানতে পারলাম সুজন ভট্টাচার্য কলকাতার অ্যাপেলো হাসপাতালে একটু সুস্থ হয়ে 7 দিন আগে ভেলোরে হার্ট অপারেশন করিয়ে একেবারে কিওর হয়ে গেছে। কিওর তাই তো আগামীকাল বড় কর্তার বড় গিন্নি ভোরের ট্রেনে বাড়ি ফিরছে বাড়ি। তাহলে তো আজই তোমাকে এখান থেকে কেটে পড়তে হবে দীপক। হ্যাঁ, সেই জন্যই তো সুজন বাগানে মাটির নিচে পুঁতে রাখা অ্যাটাচি থেকে তুলে নিয়ে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আরে ওতে কি আছে? সাথে কোম্পানির নামে দামি কাগজপত্র আছে, চামেলির সই করা কয়েক লক্ষ টাকা চেক, আরো অনেক কিছু। তার মানে ভট্টাচার্য বাড়ির ভূত ভবিষ্যৎ
একেবারে ফিনিশ করে দিয়েছো, ফিনিশ। আমার নাম দীপক, দীপক পানিগ্রাহী। এখন আমার অনেক কিছুই চাই, তাই বিজনকে দিয়ে এই দলিলে একটা সই করে নিতে পারলেই কেল্লা ফতে। তারা হয় হলো, কিন্তু দীপক দা তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে পাপিয়াকে এ বাড়ি থেকে ছাড়বে কে? আরে তোমার শালি পাপিয়া আমাকে কোনো কিছু না জানিয়ে গতকাল সন্ধ্যেবেলায় ভট্টাচ বাড়ি থেকে সে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ। তা ভালোই করেছে। আরে এতক্ষণে নিশ্চয়ই সে বাড়ি পৌঁছে গেছে। তা দীপক দা আমার পাওনা? পাওনা? তোর আবার কিসের পাওনা? তার মানে শালা পাওনার কথা বললে তোকে আমি গুলি করে মারবো। তাহলে তোমার চালাকের পাঁজি পুঁথি আমি একেবারে ফাঁস করে দেবো, ফাঁস। তাহলে আমার পিস্তলের একটা গুলিতে তোকে আমি হাসপাতালে তোমার কাজ গুছিয়ে নিয়ে আমাকে গুলি করলে আমার হাত থেকে রেহাই পেলেও ভগবানের কাছে তুমি রেহাই পাবে না, শাস্তি তোমাকে পেতেই হবে, পেতেই হবে। শালা ভাগ চাইতে এসেছে, ভাগ। দীপক পানিগ্রাহীর রোজগারের ভাগ। শালা শালা মনের মতো শালির যে ইজ্জত বিক্রি করে খায় তাকে নেড়ে কুত্তা ছাড়া আর কি বলা যায়? আচ্ছা, নিজের মনকে অন্ধকার গলির দিকে টেনে নিয়ে যায়, তাকে ডবল কুত্তা বলাটা কি অন্যায় হবে? চামেলি, এই অসভ্য চাকরটাকে সঙ্গে করে নিয়ে তোমার কাছে কৈফিয়ত চাইতে এসেছি। ও বুঝেছি বুঝেছি বুঝেছি। আগামীকাল তোর ভাসুরের যা বাড়ি ফিরে আসছে বলে তুই আমার সঙ্গে বোঝাপড়া করতে চাস একটা নতুন কায়দায়। হ্যাঁ গো সাধু পুরুষ, আজ আমি ভালো করে ময়ান দিতে এসেছি তোমার চালাকির ময়দায়। কে রে তুই? ও তুই কে রে? তুই কি দীপক পানিগ্রাহী ছোট বোন চামেলি নাকি ভট্টাচ বাড়ির মেজ বউ চামেলি? দীপক পানিগ্রাহীর বোন চামেলি মরে গেছে, এখানে এসে দাঁড়িয়েছে ভট্টাচ বাড়ির মেজ বউ চামেলি। আর তাকে তুমি ঘর ভাগার কুমন্ত্র দিয়ে মানবী থেকে দানবী সাজিয়েছো। আচ্ছাই দানবী, তোমার মতো দানবের হাত থেকে একটা চিটা কেড়ে নিয়ে পরীক্ষা করে দেখবে আমার ভাসুর দেওর স্বামীর কত সম্পত্তি তুমি আত্মসাৎ করেছো। বেশি দাপাদাপি করবি না বলে দিচ্ছি। করবো না, 100 বার করবো। তোমার জন্য আমার দেওর আর ছোট যাকে ওখানে প্রাণ হারাতে হয়েছে, তোমার জন্য আমার ভাসুরকে ভেলোরে হার্ট অপারেশন করতে যেতে হয়েছে, তোমার জন্য আমি আমার স্বামীকে জানো তা বলে গালাগাল দিয়েছি। পাগলি রে, তুই মানুষ চিনবি না। ওরে আমি তো বোর্ডের একটা মাত্র চাল দিয়েছি, চাল। চাল আমি একেবারে ঘুচিয়ে দেবো। ভালোই ভালোই বলছি, এটা জিটা দিয়ে নাও। না, এটা আমি কাউকে দেবো না। দেবে দেবে, স্বেচ্ছায় না দিলে তুমি যেমন আমার ভাসুরের গালে জুতো মারতে চেয়েছিলে তেমনি আমি আমার পায়ের জুতো খুলে তোর গালে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার গালে জুতো মারবি? তবে রে শয়তানি, তোর জুতো কেড়ে নিয়ে আমি তোর গালে বসিয়ে দেবো। তোর সাহসের এত বড় আগুন? তাহলে শোন রে রাম ছাগল, তোকে একটা কথাই বলি। কি বলবি রে জানোয়ার, কি বলবি? তোদের ভালো হয়ে যাওয়ার গলি খুঁজি কালো অন্ধকার দিয়ে বুঝিয়ে দেবার জন্য আমি এই দলিলে একটা সই করে দিচ্ছি। তা না হলে আমার পিস্তলের একটা গলিতে তোর বুকটা আমি একেবারে ঝাঁঝরা করে দেবো। সামান ভর্তি জাহাজ বন্দরে এসে লঙ্ঘন করেছে বাবুজি। শ্রীমন্ত সৌদাগত 70 টিকা মধু করে বেবাক মাল আজ খালাস করিয়ে নিবে। এবার তুই মরার জন্য তৈরি হ। কে তুমি? কে আমি? আজ থেকে 11 বছর আগে যাকে তুই মেরে অজ্ঞান করে নদীর জলে ফেলে দিয়েছিলিস, আমি সেই মিলন। ওরে ভাই, আমার বুকে আর বুকে মিলন রে, আমার ভাই। ওরে ভাই, এখন আমি যাই, আমার আর একটা কাজ বাকি আছে। সেই হারামজাদিটাকে কোথায় আমি পাই? মেয়েদা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের দুর্বলতা সুযোগ নিয়ে শয়তানটা এখান থেকে পালিয়েছে। তুমি অ্যাটাচ আর দলিলটা নিয়ে ঘরের মধ্যে যাও। ঘরের মধ্যে গিয়ে দেখবে বাড়ির কাজের যে শঙ্করী, আমার স্ত্রী মালা। আর আমি দেখি কোথায় পালালো সেই শয়তান দীপক পানিগ্রাহী। দীপক পানিগ্রাহী! মালা মালা মালা, ভট্টাচ বাড়ি সকলে আজ মালা মালা বলে স্থির করে তুলেছে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। দীর্ঘ 11 বছর পর আমি এই ভট্টাচ বাড়ির ছোট বউয়ের মর্যাদা পাবো। কিন্তু যে মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছে আসলে সে যে একটা ভাড়া করা অভিনেত্রী, এই ব্যাপারটা আমি কিছুতেই ধরতে পারিনি। ধরে ফেলেছি, হারামজাদিটাকে আমি ধরে ফেলেছি। ছোট বৌদিমণি, তুমি আর বিচার করো। আপনি আমাকে ক্ষমা করে দিন বৌদিমণি, আপনি আমাকে ক্ষমা করে দিন।
আমার অসতা সুযোগ নিয়ে আমার ভগ্নিপতি ওই দীপক পানিগ্রাহীর কাছে আমাকে বিক্রি করে দিয়েছিল। তারই কথাতে আমি এবারে ছোট বউ সেজে টাকা পয়সা সোনা দানা চুরি করতে এসে শেষ পর্যন্ত আমি ধরা পড়ে গেলাম। তোমাকে আমি প্রথম দিন থেকে চিনতে পেরেছি, কিন্তু কাউকে কিছু বলিনি। দেখি তুমি কি করো। জগন্নাথ দা, ক্ষমা চা রামনাদি, ছোট বৌদির পায়ে ধরে ক্ষমা চা। না বুঝা আপনার সঙ্গে অনেক ঝগড়া করেছি, অনেক কটু কথা বলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন বৌদি বলে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো বোন ওঠো, তোমার যে কোনো দোষ নেই সেটা আমি বুঝতে পেরেছি। তুমি যখন তোমার নিজের ভুল নিজে বুঝতে পেরেছো তখন তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি যাও। বেশ, আমি চলে যাচ্ছি বৌদিমণি। আর হয়তো আপনাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না, কোনোদিন না, কোনোদিন না। এখান থেকে কোথায় যাবে পাপিয়া? তোমার ঘরে? ঘর আমার কোথায় বৌদিমণি? আমি যাবো আমার ভালোবাসার মানুষের কাছে। আমাকে না পেয়ে সে পাগল হয়ে গেছে। তাই আমার বিশ্বাস আমার সেবা যত্ন পেলে সে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। তারপর আমরা বিয়ে করে সংসার করবো বৌদিমণি, আমরা সংসার করবো। আশীর্বাদ করি তোমাদের দাম্পত্যময় জীবন সুখময় হোক, মধুরময় হোক। বিদায়, বিদায় বৌদিমণি, বিদায় জগন্নাথ, ছোট বৌদিমণি, এটা কিরকম হলো? একটা জলজ্যান্ত বোমার হাতে পেয়ে তুমি ছেড়ে দিলে, এটা কিন্তু আমি মেনে নিতে পারলাম না। আর তুমিও বুঝলে না যে মেয়েরা মেয়েদের শত্রু হয়, কিন্তু এই ছেলেরা নয়। এ দেশের মেয়েরা আজও কত অসহায়া। আমাকেও তো একদিন সহায় সম্বলিনা তো হয়েছিল, কিন্তু ও যখন তার নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে তখন ওকে আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু এখন তো সব ভাববার সময় নয়, একটু পরে বড়দা বড় বৌদি এসে পড়বেন, তারপর আমাদের সংসারে বেজে উঠবে মিলনের সুর, স্বর্গ। আর সেই স্বর্গ সুখ দেখার জন্য আমি তাড়াহুড়ো করে চলে এলাম বৌমা। মেসা থাক বোন থাক, আশীর্বাদ করি তোমাদের বিবাহিত জীবন সুখময় হোক, মধুময় হোক। মেসা চামেলিও তার ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে বৌমা। মেসা তুমি আমাকে ক্ষমা করো বোন, আমি তোমার হাত ধরে ক্ষমা চাই। না না, এ আপনি কি করছেন মেসা? ওই ভুলের প্রায়শ্চিত্ত করছে বৌমা। তা তো করবোই। আমার শয়তান দাদার পেছনে তাড়া করে গেছে ছোট ঠাকুরপো, আর ভাগসুরকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসছে জগন্নাথ দা আর আমাদের বর্দি। আজ আমাদের তোদের আনন্দকে নিরানন্দ করবার জন্য তোদের সামনে তোদের মৃত্যু দূত হয়েছে দাঁড়িয়েছে দীপক পানিগ্রাহী। আমি দীপক পানিগ্রাহী, আজ তোদের সব কটাকে আমি একটা একটা করে অনেক ছুটেছি। ছুটতে ছুটতে গিয়ে আমি থানা থেকে পুলিশ নিয়ে এসেছি। হ্যাঁ পুলিশ, আমি পালাই, আমি পালাই। রাস্তায় বন্ধ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো এখানে থানায় চলো। এক মিনিট, একটু দাঁড়ান অফিসার, একটু দাঁড়ান। থানায় যাওয়ার আগে আমি আমার বোন চামেলিকে কয়েকটা কথা বলে যেতে চাই। চামেলি, মানুষের জীবনে টাকা পয়সা বিষয় সম্পত্তি লোভ অহংকারী কিন্তু মানুষের শেষ কথা নয়। মানুষের শেষ কথা হলো মনুষ্যত্ব। আর সেই মনুষ্যত্ব হারিয়ে অমানুষের মতো তোদের সংসারে আমি যে ক্ষতি করেছি তা বোধহয় দাঁড়িয়ে পাল্লায় ওজন করেও শেষ করা যাবে না। তাই থানায় যাওয়ার আগে তোরই দাদা তোর হাত দুটো ধরে ক্ষমা চাইছে রে বোন। তুই আমাকে ক্ষমা করে দে বোন, তুই আমাকে ক্ষমা করে দে। দাদা, তোর আমার সঙ্গে দেখা করতে আসবি তো? তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। দাদা, তোমার হলো শুরু, আমার হলো সারা, আমার হলো সারা। চলি রে বল, চলি বিজন, চলি মালা, চলি মিলন, বিদায় চির বিদায়। চলুন। এই তো গাড়ির হর্ন শোনা যাচ্ছে। চলো চলো চলো, আমরা সবাই গিয়ে বরণ করে নিয়ে আসি দাদা বৌদি। দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও। দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি। শান্ত হও, তোমরা সবাই শান্ত হও। গত পরশু রাত 9টায়
হার্ট অ্যাটাক করে তোমাদের বর্দা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মৃত্যুর আগে আমাকে কিছুই বলে যাননি, শুধু লিখে গেছে এই চিঠি। বর্দা লিখেছেন, বড় বউ তুমি বাড়ি গিয়ে সকলকে বলবে আমি মরিনি, আমি তোমাদের সকলের মধ্যেই বেঁচে আছি। তোদের বড় বৌদি জগন্নাথ বাড়ি যাচ্ছে, ওদেরকে তোরা দেখিস। মরে গিয়েও বড় শান্তি। আমি মিলন মালাকে চিনতে পেরেছি, কিন্তু পরিচয় দিইনি। তাই আমি তোদের স্বর্গ থেকে আশীর্বাদ করি, তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক। তোমরা সবাই শান্ত হও, তোমরা সবাই এসো, আমরা সবাই মিলে তোমাদের বর্দার আত্মার শান্তি কামনা করি আর বলি মন বলে তা